আচ্ছা, স্ক্রিন তো দেখা যাচ্ছে নাকি? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। আজকে আমরা আহ, আজকে আমরা একটু দেখবো হচ্ছে যে মাল্টি কারেন্সি নিয়ে আমরা কি সেল কিভাবে কি করতে পারি। তো মাল্টি কারেন্সির বিষয়টা প্রথমত আমরা একটু দেখব। আমরা গত ক্লাসে আহ আপনার হচ্ছে রেকারিং সেল, তারপরে হচ্ছে আরো যে বিষয়গুলো নিয়ে ক্লাস করেছিলাম, আশা করি আপনারা সবাই প্র্যাকটিস করেছেন। তো প্রথমত হচ্ছে আমরা একটু ডিসকাস করি যে মাল্টি কারেন্সিটা আসলে কি। মাল্টি কারেন্সি যদি আমাদের প্রথমত সেটিংস করতে হয়, তো আমাদেরকে যাইতে হবে হচ্ছে এখানে যে আমাদের যে গিয়ার গিয়ার আইকন আছে, এখানে আমরা যাব। যাওয়ার পরে আপনার এখান থেকে অ্যাকাউন্টস এন্ড সেটিংস এই অপশনে আমরা যাব। মানে অ্যাকাউন্টসটা আমরা সেটিং করে আসব। আমরা কিন্তু এর আগে যখন এই জায়গাগুলোতে সেটিং করেছিলাম, তখন মাল্টি কারেন্সিটাকে আমরা অফ রেখে তারপরে হচ্ছে আমরা এখান থেকে মানে ক্লোজ করেছিলাম হিসাব নিকাশ। তো এখন যেহেতু আমরা মাল্টি কারেন্সি নিয়ে কাজ করব, সেজন্য আমরা এখন মাল্টি কারেন্সি অপশনটা ইয়েস করব। তো মাল্টি কারেন্সিটা আমরা পাবো হচ্ছে অ্যাডভান্স যে সেটিং আছে, এই অ্যাডভান্স সেটিং এ। তো এখান থেকে যদি আমরা একটু এই যে নিচের দিকে যাই, তো আমরা এখানে কারেন্সি একটা অপশন পাবো। এই যে কারেন্সি, কারেন্সিতে একটা আছে হচ্ছে আপনাদের এখানে হোম কারেন্সি, আর একটা হচ্ছে মাল্টি কারেন্সি। তো আমরা এখানে দেখতেছি যে হোম কারেন্সি আছে ইউএসডি, আর হচ্ছে মাল্টি কারেন্সি আমাদের অফ আছে। তো হোম কারেন্সি এবং মাল্টি কারেন্সি দুইটা জিনিস আমাদের প্রথমত একটু বোঝা দরকার। এখানে আমরা যখন এই কুইক বুকসে যে অ্যাকাউন্টসটা আমরা মেনটেন করব, এখানে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টস, তারপরে হচ্ছে আমাদের যত ধরনের রিপোর্ট আছে, রিসিভেবল আছে, এই যত ধরনের হিসাব নিকাশ আছে, এই হিসাবটা মেইনলি মেইনটেইন হবে ইউএসডি তে। এটা হচ্ছে আমার হোম কারেন্সি। হোম কারেন্সি যদি আমার টাকা হইতো, তাহলে আমি এখানে টাকা দেখাই দিতাম। আমরা এখানে যদি সেটিংসে যাই, সেটিংসে যাওয়ার পরে এই যে এই জায়গাটাতে আমরা চাইলে এখান থেকে অন্য কোনো কারেন্সি এখান থেকে আমরা দিয়ে দিতে পারতাম, যেটা হইতো আমাদের হোম কারেন্সি। তো আর মাল্টি কারেন্সিটা তাহলে কি? তাহলে মাল্টি কারেন্সি হচ্ছে যে আমার মেইন কারেন্সি তো ইউএসডি আছে এখানে, এর বাইরে আমরা কিছু ট্রানজেকশন করতে পারি। ধরেন আমরা একটা পারচেস করছি, এখন ওইখান থেকে পারচেস করতে যে অন্য কোনো কারেন্সিতে আমি পারচেস করছি। আবার আমি অন্য কারো কাছে সেল করছি, তো সেলসটা কি হয়েছে এইটা আমি ভিন্ন কোনো, দেখা যাচ্ছে যে আমার এমন অনেক প্রতিষ্ঠান, মাল্টি ন্যাশনাল প্রতিষ্ঠান আছে যার হচ্ছে একটা কোম্পানির মেইন অফিস এক জায়গায়, বাকি যে অফিসগুলো সেটা অন্য অন্য জায়গায়, তারা সেল করতেছে ওই দেশের কারেন্সিতে। এখন ওই দেশের কারেন্সিতে সে সেল করবে। সেল করার পরে যখন সে টাকাটা রিসিভ করবে কিন্তু ওই দেশের কারেন্সিতে, কিন্তু আপনার অ্যাকাউন্টে এসে হিট করবে কিন্তু ইউএসডি হিসাবে, কারণ আপনার যে অ্যাকাউন্ট এটা কিন্তু আপনার ইউএসডি অ্যাকাউন্টই হওয়ার কথা, তাই না? আপনার অ্যাকাউন্টে যখন টাকাটা ঢুকবে, আপনি যখন টাকাটা মানে কোম্পানি যখন রিসিভ করবে, তখন কি হবে? আপনি যে কারেন্সিতে সেল করেছেন ওই কারেন্সি থেকে আপনার কনভার্ট হয়ে আপনার যেটা মাল্টি কারেন্সি, সেই মাল্টি কারেন্সিতে আপনার যেটাকে এক্সচেঞ্জ বলা হয়, আপনার কারেন্সি যে মানে এক্সচেঞ্জ আছে একটা কারেন্সি থেকে অন্য কারেন্সিতে যাওয়ার ক্ষেত্রে যে ব্যালেন্সটা ট্রান্সফার হয়ে ঢোকার কথা, সেই ব্যালেন্সটা ট্রান্সফার হয়ে আপনার অ্যাকাউন্টে ঢুকবে। তো এইটা হলো মূল বিষয়, যে আপনি সেল করা বা পারচেস করা এই কাজটা আপনি মাল্টি কারেন্সির মাধ্যমে অন্য অন্য কারেন্সি ব্যবহার করে করতে পারবেন। তবে আপনার হিসাব নিকাশ যখন আপনি করবেন, তখন সেটা ইউএসডি তে হিসাব আসবে। আর যখন আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে, তখন আপনার ইউএসডি হিসাবেই আপনার অ্যাকাউন্টে ঢুকবে। এটা হলো মোটামুটি এটার ব্যাপারে একটা থিওরিক্যাল কথা। তো এখন আমরা এটাকে একটু মাল্টি কারেন্সিটাকে আমরা একটু অন করে দিচ্ছি। অন করার পরে এখানে আমাদেরকে বেশ কিছু বিষয় ইনস্ট্রাকশন দিছে। তার মধ্যে এখানে একটা কথা বলছে, ইউ ক্যান নট টার্ন ইট অফ। এখানে বলা হচ্ছে যে যখন আপনি মাল্টি কারেন্সিটা অন করবেন, করার পরে কিছু করবেন, তারপরে কিন্তু আর আপনি চাইলে এই মাল্টি কারেন্সি অপশনটাকে অফ করতে পারবেন না। যদি আমি এটাকে আন্ডারস্ট্যান্ড করে সেভ করে দিই, তো আমি এই শর্ত বুঝে আমি এটা করলাম। তারপরে আরো কিছু তথ্য আছে, ইউ ক্যান নট চেঞ্জ ইউর হোম কারেন্সি। আপনার এইখানে যে হোম কারেন্সি ইউএস ডলার আছে,
এটা আপনি চাইলে এখন আর কোনো চেঞ্জ করতে পারবেন না, এটা একটাই থাকবে, ঠিক আছে। তারপরে হচ্ছে এক্সট্রা ফিল্ড কলাম এন্ড মোর আর অ্যাডেড টু কুইক বুকস, এটার কারণে আপনার এক্সট্রা কলাম যোগ হবে যেখানে আপনি কোন কারেন্সিতে, কারণ হলো যে যখনই আপনি মাল্টি কারেন্সি অ্যাড করতেছেন তখন কিন্তু আপনি যখন সেল করবেন তখন আপনাকে এটা আইডেন্টিফাই করে দিতে হবে বা বলে দিতে হবে যে আপনি এইটা কোন কারেন্সিতে সেল করতেছেন। তো তারপরে হচ্ছে সেম ফিচার্স মে নো লঙ্গার বি অ্যাভেলেবেল, তারপরে হচ্ছে একই জিনিস আপনি বারবার করতে পারবেন না, এই আর কি সব মিলে। তো এই শর্তগুলো, মূল কথা হলো যে আপনি যখন এইটাকে অন করবেন, সবকিছু করার পরে সেভ দিবেন, সেভ দেওয়ার পরে আমরা এই মাল্টি কারেন্সিটাকে আর অফ করতে পারবো না। তো এটা মাল্টি কারেন্সি ক্লিয়ার হয়ে আমাদের একটু রিলোড নিয়ে তারপরে এটাকে অ্যাক্টিভ হবে আর কি। তো আমরা দেখি আমাদের কারেন্সিটা চেঞ্জ হয়েছে কিনা। এই যে কারেন্সি চলে আসছে, প্রথমটা হচ্ছে আমাদের ইউএসডি, এর পরেরটা হচ্ছে ম্যানেজ কারেন্সি, মানে অন্য কারেন্সি আমাদের এখানে চলে আসছে। তো এভাবে আমরা প্রথমত হচ্ছে মাল্টি কারেন্সি অপশনটাকে ইয়েস করব, করার পরে আমরা এটাকে ক্লোজ করে দিলাম। তো ডু ইউ ওয়ান্ট টু, আচ্ছা এখান থেকে আমাদের এই যে ডান দিয়ে দিতে হবে, ইয়েস, আমরা এটাকে প্রপারলি সেভ করে দিলাম। তো এখন আমরা কোন কোন কারেন্সি অ্যাড করতে চাই সেটা এখন আমাদেরকে এখান থেকে দেখাই দিতে হবে। তো সেজন্য আমরা এই যে গিয়ার আইকন থেকে আমাদের যে হচ্ছে আপনার লিস্ট আছে, লিস্ট থেকে আমাদেরকে এই যে কারেন্সিস নামে একটা অপশন আছে, আমরা যদি এই কারেন্সিতে ক্লিক করি তো আমাদেরকে এখানে কারেন্সি অ্যাড করার জন্য কিছু বিষয় দিবে। আর একটা বিষয় হলো এখানে যে দেখেন, এখানে আমরা যখন এখানে আসছি মাল্টি কারেন্সি অন করছি, করার সাথে সাথে এখানে আমাদের অলরেডি আরো মানে এটা হচ্ছে ইউএসডি, ইউএসডির সাথে আমাদের দুইটা কারেন্সি অ্যাড হয়েছে, একটা হচ্ছে ইউরো, আরেকটি হচ্ছে ব্রিটিশ পাউন্ড। এবং এটার এক্সচেঞ্জ রেট কিন্তু এখানে শো করতেছে যে আজকের, এটা কিন্তু কারেন্ট রেটের এক্সচেঞ্জ রেট আমাদের এখানে শো করতেছে যে এটা $1 সমান সমান 1.27, এই যে এত হচ্ছে আপনার ব্রিটিশ পাউন্ড, আর ইউরো হচ্ছে 1.08। এই তো এখানে আমাদের এক্সট্রা একটা এই দুইটা আমাদের কারেন্সি অ্যাড হয়েছে। এরপরে যদি আমরা আরো কোনো কারেন্সি অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা অ্যাড কারেন্সি এই অপশনে আসে তারপরে এইখান থেকে আমরা কারেন্সি অ্যাড করতে পারবো। ধরেন এখান থেকে আমরা যদি ধরেন কানাডিয়ান যে আপনার ডলার আছে এটা যদি আমরা এখানে দিতে চাই তো সেক্ষেত্রে আমাদের সিএডি কানাডিয়ান কানাডিয়ান বা অন্য যে 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 কোনোটাই আমরা যেখান থেকে চাই সেটাই আমরা দিতে পারি, যে কানাডিয়ান ডলার। আমরা এটা ধরেন অ্যাড করলাম, অ্যাড দিলাম, অ্যাড দিলে আমাদের এখানে কানাডিয়ান ডলার চলে আসছে এবং এটার রেটও আমাদের এখানে চলে আসছে যে এখন প্রেজেন্ট রেট কত আছে। তার মানে আমরা এখান থেকে কিন্তু চাইলেই এখান থেকে যে কোনো ধরনের ডলার এখানে আমরা অ্যাড করতে পারি। আমরা এখানে বোধহয় টাকাও পাবো, যেহেতু সব ধরনের ডলার এখানে আছে। আহ টাকা উপরে স্যার, বিডিটি। বিডিটি উপরেই থাকার কথা, এই যে বিডিটি, দেখা গেছে একবার। হ্যাঁ এটাকে আমরা অ্যাড করে দিলে আমাদের টাকাও চলে আসলো। তো বিডিটিতে আমরা অবশ্যই দেখেন অবস্থা, এটা দেখতেই ভালো লাগে না আর কি। মূল্যটা আমাদের কোন জায়গায়, ডাবল জিরোর পরে হচ্ছে $85 সাথে আমাদের টাকার ভ্যালু হচ্ছে, মানে টাকা $1 সমান সমান এত সেন্ট, এইটা দেখাচ্ছে আর কি। তো অন্যগুলাতে তো দেখতেও ভাল লাগে, যাই হোক সেটা। এখন এই হলো আমাদের মূলত হচ্ছে যে আমরা কিভাবে ডলার অ্যাড করতে পারি বা একাধিক কারেন্সি যোগ করতে পারি সেটা আমরা এখানে দেখলাম। এখন কারেন্সি যোগ করার পর আমাদের কাজটা কি? কাজ হচ্ছে আমরা কারো কাছে ধরেন সেল করব বা পারচেস করব, আমরা অন্য কোনো কারেন্সি ইউজ করে তারপরে আমরা পারচেস করব। তো সেক্ষেত্রে আমরা এই যে যদি পারচেজে যাই আমরা এখান থেকে সরাসরি এই যে নিউ অপশন থেকে ইনভয়েসে যাচ্ছি, দাদা আমরা একটা নিউ ইনভয়েস করলাম। তো এক্ষেত্রে একটা বিষয় আছে, সেটা হলো যে ধরেন এই জায়গাটাতে আমরা এখান থেকে যদি রেগুলার যে পার্টিগুলো আছে
দেখেন এইগুলোর সাথে কিন্তু ইউএসডি চলে আসছে, কারণ আপনি একই পার্টির কাছে আপনি বিভিন্ন কারেন্সিতে কিন্তু সেল করতে পারবেন না। পারবেন, সেটা আলাদা মেকানিজম আছে। মেকানিজমটা কি, ওই পার্টিটা আলাদা ক্রিয়েট করতে হবে আপনাকে, এবং সেটা যে কারেন্সিতে আপনি তাকে ক্রিয়েট করবেন সেই কারেন্সি আপনাকে উল্লেখ করে দিতে হবে। তো এখানে যারা আছে তারা কিন্তু ইউএসডি তেই আছে। এখন আমরা চাচ্ছি যে আমরা নতুন একটা কাস্টমার নিব, যে হবে আমাদের অন্য কোনো ইয়ার হচ্ছে আপনার অন্য কোনো কারেন্সিতে। তো সেক্ষেত্রে আমরা ধরেন নতুন একটা পার্টি ক্রিয়েট করব। তো পার্টি ক্রিয়েট করার সময় জন্য আমরা এইখান থেকে সরাসরি কাস্টমার, আমরা জানি যে কাস্টমার আমরা কিভাবে অ্যাড করি। আমরা কাস্টমার অ্যাড করি হচ্ছে সেলস থেকে, এই যে কাস্টমার, এইখান থেকে আমরা অ্যাড নিউ কাস্টমার দিলে আমাদের কাস্টমার অ্যাড হয়, তাই না? তো আমরা এখান থেকে কাস্টমার ক্রিয়েট করতে পারি। আর এর থেকে আরো ইজিলি আমরা প্রয়োজনে আমাদের এই জায়গা থেকে, এই যে আমরা যখন ইনভয়েস করতে যাব এইখান থেকে আমরা কাস্টমার অ্যাড করতে পারি। তো এখানে আসার পরে যদি আমি, যারা আছে তারা কেউই যদি না হয়, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাড নিউতে যাব। অ্যাড নিউতে যাওয়ার পরে ধরেন এখানে আমরা একটা নতুন নাম দিয়ে দিই, ধরেন মিস্টার বাংলাদেশি নামে একটা দেই। মিস্টার রবিউল হচ্ছে আমাদের একজন নতুন কাস্টমার। আমরা তাকে কোন ডলারের বা কিসের এখানে আছে ইউএসডি, ইউনাইটেড স্টেট, ঠিক আছে। এখান থেকে আমরা চাইলে এখান থেকে যে কোনোটা সিলেক্ট করে দিতে পারি, যে সে আমি তার কাছে কিসে সেল করবো। আমরা বিডিটি আছে, সিএডি আছে, ইউরো আছে, ধরেন আমরা এখানে আহ কানাডিয়ান ডলারটা দিলাম, আপাতত এটা দেই, পরবর্তীতে আমরা আবার ধর প্রয়োজনে চেঞ্জ করব। তো আমাদের এই দুইটা ইনফরমেশন হইলেই মোটামুটি আমাদের আপাতত। তো এর আগে কিন্তু আমাদেরকে এটা দেখাইতে হচ্ছিল না, এইখানে আমাদের যে সে তার কারেন্সি কি সেটা কিন্তু আমাদের দেখাইতে হচ্ছিল না। কিন্তু যখনই আমি আপনার একাধিক কারেন্সি অ্যাড করে ফেলেছি, তখন কিন্তু আমাকে এইটা অবশ্যই দেখাই দিতে হবে যে আমি এই যে কাস্টমারটা তৈরি করতেছি, এই কাস্টমারের কারেন্সি কি হবে সেটা আমাদেরকে দেখাই দিতে হবে। তা দেওয়ার পরে আমরা এটাকে যেভাবে আছে এভাবে রাখার পরে আমরা এটাকে সেভ দিয়ে দিচ্ছি। তো আমাদের একজন এই যে রবিউল চলে আসছে, এবং রবিউলের সাথে যেটা আসছে সেটা হচ্ছে যে সে হচ্ছে সিএডি, কানাডিয়ান ডলার। তো সিএডি কেন চলে আসলো, কারণ আমি তাকে এই কারেন্সির আন্ডারেই কিন্তু ক্রিয়েট করছি, এবং এটার যে এক্সচেঞ্জ রেট, আজকের রেট, সেটা কিন্তু এখানে শো করতেছে। তো এটা হলো বিষয়। এরপরে হচ্ছে আমাদের যদি ওইখানে মেইল অ্যাড্রেস আমরা দিতাম, তাহলে অটোমেটিক্যালি এখানে আসতো। তারপরে হচ্ছে বিলিং অ্যাড্রেস ইত্যাদি ইত্যাদি, এটা আমাদের আসতো। আসার পর এখানে টার্মসটা আমরা চাইলে এটা তো কম বেশি করতে পারি, যে কোনোটা করতে পারি। করার পরে আমরা ধরেন এখানে 23/5 আজকের ডেটে আমাদের এটা আছে। আমরা চাচ্ছি যে ধরেন এপ্রিল মাসের আমরা 1 তারিখে তার নামে একটা বিল করতেছি। তো তার কাছে এইটা 60 দিন দিলে আপনার 31/5, এটা হচ্ছে আমাদের হচ্ছে আপনার ডিউ ডেট হবে। এটার সাথে 60 যোগ হয়ে তারপরে এটা 60 দিন যোগ হবে, যোগ হওয়ার পরে এটা আমাদের এখানে শো করবে। এবং এই জায়গাটাতে আমরা এই যে যখন আমরা লোকেশন, গত ক্লাসে আপনারা জানেন আমরা দুইটা জিনিস অ্যাড করেছিলাম, একটা হচ্ছে লোকেশন আর একটা হচ্ছে ক্লাস। তো লোকেশন এবং ক্লাস নিয়ে তো আমরা আলোচনা করছি। সেক্ষেত্রে যেহেতু আমাদের এইখানে আহ এখন আরো কিছু কারেন্সি যোগ করলাম, তো আমাদের এখানে লোকেশন কি আছে, ইউকে আছে, ইউএসএ আছে। আমরা এখানে সিএডি নামে একটা লোকেশন ক্রিয়েট করে দিতে পারি। না, সিএডি তো হবে না, কানাডা, কানাডা নামে একটা লোকেশন আর একটা লোকেশন সেট করলাম। কারণ যেহেতু কানাডিয়ান ডলারে আমরা সেল করতেছি, অতএব লোকেশনটা কানাডা থেকেই ধরেন আমরা এটা মেনটেন করলাম। করার পরে এখানে আমরা যে প্রোডাক্টটা এবার সেল করব, আমরা এখানে আসতেছি। আমাদের যে প্রোডাক্ট গুলো আছে এই প্রোডাক্ট গুলোই কিন্তু আমরা এখানে সেল করব। তো এখানে আমরা দিলাম হচ্ছে ধরেন যে 20টা। তারপরে হচ্ছে আমাদের এখানে ট্যাক্স থাকবে। তারপরে হচ্ছে ক্লাস ক্লাস ধরেন আমরা এটা আকু চেক দিয়ে দিলাম। এরপরে এখানে দিলাম এন্টার। এরপরে হচ্ছে আমরা এই মেশিনটা দিলাম, দেওয়ার পরে এটাকে আমরা দিলাম 5টা, এবং এখানে আমরা ডলার ট্যাক্স দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা আহ, আমাদের এইটা যেহেতু কোনো ক্লাস নাই, আমরা চাইলে এই যে
এটা একটা ক্লাস আমরা এটার এগেনস্টে তৈরি করে দিতে পারি, অথবা টেস্টিং ইকুইপমেন্টের আন্ডারে রাখতে পারি। যেটা আমরা দিব এটা কিন্তু এটার সাথে এই আইটেমটাকে ট্যাগ করে ফেলবে, এবং যখন আমরা এই ক্লাস ওয়াইজ আলাদাভাবে যখন আমরা করব, আইটেম ধরে আমরা প্রফিট টার্ম দিব, তখন কিন্তু এইটার আন্ডারে যেগুলো আমরা রাখছি সবগুলা কিন্তু চলে আসবে। অতএব এই জন্য প্রত্যেকটা আইটেমের এগেনস্টে আমাদের আলাদা আলাদা ক্রিয়েট করা উচিত। ধরেন আমরা এটাকে এই নামে একটা নতুন ক্রিয়েট করতেছি, অ্যাড নিউতে যাচ্ছি, অ্যাড নিউতে আমরা এখানে এই আইটেমটা দিলাম, দেওয়ার পরে সেভ দিলাম। সেভ দিলে এটা আমাদের চলে আসলো ক্লাসে। তারপরে আমরা যদি চাই এখানে আরো আমরা এটা দিতে পারি, অসুবিধা নেই, অথবা আমরা নাও দিতে পারি। তো যতগুলা দিব ততগুলা আমাদের, এটা কি আমরা দিছি না দেইনি? আচ্ছা, এরপরে আমরা এটা দিলাম ধরেন 10টা, এরপরে এটা আমরা 10% দিলাম। এখানে আমরা বিপাপ সিস্টেম এটা আমাদের আছে থাকার পরে এখন তো এখানে আমাদের ডিসকাউন্টের ঘর কিন্তু এখানে আছে, আমরা চাইলে এখানে ডিসকাউন্ট ব্যবহার করতে পারি। তারপরে স্বাভাবিকভাবে বিলে যতগুলো ইনফরমেশন থাকে সবগুলো ইনফরমেশন আছে, তবে এই জায়গাটাতে আমাদের কিছু বিষয় আরেকটু এক্সট্রা আছে। কারণ হলো যে আমরা এখানে আলাদা কোনো কারেন্সির মাধ্যমে সেল করতেছি। তো এখানে আমরা কি দেখতেছি সেক্ষেত্রে, যে আমার টোটাল সিএডি কানাডিয়ান ডলারে আমার সেল হয়েছে 14,191.15, এই হচ্ছে আমার সেলস। আর এইটাকে আপনার ডলারে যদি কনভার্ট হয় তাহলে এটা আসবে $10,449, এবং কানাডিয়ান ডলার হিসেবে কিন্তু আমার এখানে ব্যালেন্স আপাতত শো করবে। তো এখন এইটা হলো বিষয়, যে এইখানে আমরা এই বিষয়গুলো এখানে দেখতে পারি। তো আমরা চাইলে এখান থেকে সেভ দিতে পারি, সেভ হয়ে গেল। এরপরে আমরা চাইলে এখান থেকে কাস্টমাইজে যে নিউ ইনভয়েসে দিয়ে আমরা যদি এখানে প্রিন্ট প্রিভিউতে আসি, তো আমাদের এই বিলটা কিন্তু এই যে এইভাবে আসবে। এবং এইখানে আমরা কি কি দেখতেছি একটু দেখেন। আমরা দেখি যে আমাদের বিলের যে ইনফরমেশন গুলো এখানে, তো এইটা আমাদের শো করতেছে। তারপরে হচ্ছে ট্যাক্স ইনভয়েস নাম্বার শো করতেছে, ডেট শো করতেছে, আইটেম গুলো সে শো করতেছে, কোয়ান্টিটি, রেট, এগুলো সবই শো করতেছে। এবং হচ্ছে আপনার এই যে 407 এইটা কিন্তু আপনার কানাডিয়ান ডলারে ট্রান্সফার হয়ে তারপরে এই প্রাইসটা আমাদের এখানে দেখাচ্ছে। এখানে আমাদের টোটালটা দেখাচ্ছে যেটা 12,000 প্লাস ট্যাক্স, মোট 14,191। এটা হলো টোটাল সিএডি। এখানে সিএডি মানে কানাডিয়ান ডলারে আমার 14,191.15, এই হচ্ছে আমার টোটাল বিল। এরপরে ট্যাক্স সামারি আমাদের এখানে শো করতেছে ট্যাক্সের বিষয়টা, যে ট্যাক্স এজেন্সি এইটা। তারপরে সিএডি ট্যাক্স মানে কানাডিয়ান হিসাব করলে হচ্ছে এইটা আসবে, ইউএসডি তে আসলে এইটা আসবে। তারপরে হচ্ছে আপনার ইউএসডি নেট 9,500, এই 9,500 টাকা, এটা মোট আমাদের এই হিসাবটা শো করতেছে। আমরা চাইলে এটাকে একটা ডাউনলোড দিয়ে রাখতে পারি, যে ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হওয়ার পরে আমরা এখানে এর চিত্রটা একটু সুন্দর করে দেখতে পারলাম, যে এই হলো আমাদের বিলটা। এই হলো মোটামুটি আমরা যখন আপনার কোনো বিল অন্য কোনো কারেন্সিতে আমরা ম্যানেজ করব, তো এইভাবে আমাদের এটা জেনারেট হবে। এখন আমরা কি করলাম, এটাকে একটা বিল করলাম। এবার আমরা একটু এখান থেকে ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ করে 7 ক্লোজ, যেহেতু এটা সেভ 7 ক্লোজ করে দিই আমরা, এটা ক্লোজ হয়ে গেল। আমরা যদি এবার সেলসে আসি, আমরা এখান থেকে সেলসে যাচ্ছি। সেলসে আসার পরে আমরা এখান থেকে কোনটা কোন ডলারে কি সেল আছে সেটা আমাদের কিন্তু এখানে শো করতেছে, ঠিক আছে। এই জায়গাটাতে আমরা দেখতেছি এই যে মিস্টার রবিউলের কাছে আমরা সেল করছি কত, কানাডিয়ান ডলার $14,191। এইটা আমাদের সেল ইনভয়েস হিসেবে আছে, ওপেন ইনভয়েস, মানে হচ্ছে যে এটা শুধুমাত্র পেবল, আমি তার কাছে এই বিলটা পাবো এই হিসেবে কিন্তু আমাদের এখানে শো করতেছে, যেটাকে বলা হয় ওপেন ব্যালেন্স। যে এই জায়গাটাতে আমাদের যে জিনিসগুলো, ঠিক আছে, এই যে, তো এইখানে আমাদের ওই সব মিলে আমাদের হিসাবটা দেখাচ্ছে। তো মূলত কথা যেটা, সেটা হলো যে আমরা যেটা সেল করেছিলাম সেটা ছিল আমাদের 14,191।
আমরা মনে হয় এই ইনভয়েসটা আমরা ডাউনলোডও করছি, আমরা ইনভয়েসটা একটু ডাউনলোড করে রাখি, কারণ এটার সাথে আমাদের আর একটা হিসাব নিকাশ আছে। আমরা এটাকে কাট করে আমাদের ইয়াতে রেখে দেই। ইনভয়েস 1009, এটা হচ্ছে আমাদের ওই ইনভয়েসটা। এখন এখন এই যে যে আমাদের কানাডিয়ান ইনভয়েসে আমরা যে ইনভয়েসটা করেছিলাম, ডেট ছিল বোধহয় 1 মাস আগের বা 2 মাস আগের। এইখানে যেহেতু ডেটটা শো করতেছে না এখানে, এখন এইটাকে যদি আমরা রিসিভ করি সেক্ষেত্রে কি হবে, আমরা একটু এই যে রিসিভ পেমেন্টে যাচ্ছি, এখানে রিসিভ পেমেন্টে যেতে পারি, আবার ওইখান থেকেও আমরা যেতে পারি। আমরা আপাতত এখান থেকে রিসিভ পেমেন্টে যাচ্ছি। রিসিভ পেমেন্টে আসার পরে এখানে আমাদের মিস্টার রবিউল তার ইয়া ছিল এইটা, তারপরে হচ্ছে সব মিলে। এখন আমরা এইটাকে কি করব, আমরা এটা ডেটটা আমরা একটু চেঞ্জ করব। আমরা এখানে সব তথ্য পেলাম। এবার হচ্ছে যে এই পেমেন্ট ডেটটা আমি যে বিল করেছিলাম, বিল ডেটে এখানে শো করতেছে। এখন আমি এটা ধরেন মে মাসের আজকে হলো 23 তারিখ, আমরা 23 তারিখে পেমেন্ট করে দিচ্ছি, পেমেন্ট রিসিভ করতেছি, মানে সে আমাকে টাকা দিচ্ছে, আমি এটা রিসিভ করব। তো রিসিভ করার পরে আমি এখানে আমাকে দেখাইতে হবে যে আমি যে রিসিভ করতেছি আমি কোন অ্যাকাউন্টে রিসিভ করতেছি। পেমেন্ট মেথডটা আমরা দেখাবো, ধরেন আমরা চেকের পেমেন্ট রিসিভ করতেছি এবং ব্যাংকের নাম আমরা যে কোনো একটা ব্যাংক দেখাই দিই, এক্সিস ব্যাংক, এটা দিলাম। দেওয়ার পরে এরপরে আমরা এই জায়গাটাতে আমাদের রিসিভ করব। আমার বিল ছিল কত, 14,191.15, ধরেন এইটাই সে আমাকে পেমেন্ট করবে। আর এইটা যখন আমরা রিসিভ করতেছি তখন করতেছি ইউএস ডলারে 10,383, অর্থাৎ আজকের যে এক্সচেঞ্জ রেট, সেই এক্সচেঞ্জ রেটে কিন্তু আমাদের এখানে ভ্যালু শো করতেছে। আমরা যদি একটু আমাদের ওই বিলটাতে যাই, আমরা একটু যাচ্ছি ওখানে। এই জায়গাটাতে আমাদের কত ছিল দেখেন তো, আমাদের এখানে ইউএস ডলার ছিল কত, 9,500। ট্যাক্স টোটাল কানাডিয়ান ডলার ছিল হচ্ছে 14,000, আর হচ্ছে আপনার ইয়াতে ছিল হলো 9,500। এটা হচ্ছে নেট। আচ্ছা, আমরা এইখানে কত আসতেছে তাহলে, আমাদের এই জায়গাটাতে আসতেছে এখানে দেখা যাচ্ছে 10,383। আচ্ছা, এইটা আমরা একটু আগে পেমেন্টটা রিসিভ করবি, তারপরে আমাদের এইটার মানে কি আমাদের এখানে ইফেক্টটা করলো সেটা আমরা একটু দেখবো। আমরা টোটালটা রিসিভ করতেছি। এটা কিন্তু আমাদের যখন এই যে অ্যাকাউন্টটা, এটা কিন্তু ডলারের অ্যাকাউন্ট। তার মানে এই ডলার অ্যাকাউন্টে যখন আমি টাকাটা এই যে কানাডিয়ান ডলারটা রিসিভ করব, তখন কিন্তু সেটা আজকের দিনে যেটা হচ্ছে আপনার ইউএস ডলারে কনভার্ট হবে যে এক্সচেঞ্জ রেটে, সেই এক্সচেঞ্জ রেটে কিন্তু এটা রিসিভ হবে। বিষয়টা হচ্ছে এইটা, কারণ আমার এটা হচ্ছে ইউএসডি অ্যাকাউন্ট, এখানে তো আমি চাইলে কানাডিয়ান ডলার আমার অ্যাকাউন্টে ঢুকাইতে পারতেছি না, আমাকে ঢুকাইতে হবে ইউএসডি। যার কারণে এইখান থেকে কনভার্ট হয়ে আমার এটা ইউএসডি তে কনভার্ট হয়ে আমার অ্যাকাউন্টে ঢুকবে। তো এখন আমরা যদি এইটাকে 7 ক্লোজ করে দেই, 7 ক্লোজ হয়ে গেল। আমাদের এই যে যে বিলটা ছিল কানাডিয়ান, আমাদের ব্যালেন্স ইয়া হয়ে গেল, জিরো হয়ে গেল, কারণ এটা আমাদের বিল হয়ে গেছে। এবার যদি আমরা একটু ব্যালেন্স শিটে বা প্রফিট রিপোর্টে যাই, আমরা একটু রিপোর্ট থেকে প্রফিট এন্ড লসে একটু যাব। প্রফিট এন্ড লসে যাচ্ছি। এই জায়গাটাতে দেখেন আমাদের এক্সচেঞ্জ গেইন অর লস, এই এই যে যে জায়গাটা এখানে আসছে কি 66.72, এটা আমাদের এক্সপেন্স হিসেবে আসছে, দেখেন আদার এক্সপেন্স হিসেবে। তার মানে হচ্ছে যে আমরা যে ডেটে সেল করেছিলাম ওই ডেটে ডলারের যে প্রাইস ছিল, আমরা যখন ওই টাকাটা রিসিভ করেছি সেই সময় ডলারের দামটা ওর থেকে আরেকটু কমে গেছিল, যার কারণে ওই প্রাইস অনুযায়ী আমাদের এখানে রিসিভে আমাদের 66.72 ডলার লস হয়েছে। লসের কারণে এক্সচেঞ্জ গেইন আর লস এইখানে আমাদের এই অপশনটা আসবে।
যে আমার এই 66.5 এটা যেহেতু আমার এক্সপেন্স, মানে প্রফিট থেকে কমে গেল, আমার এই প্রফিট ছিল এইটা, তার থেকে আমি কি করলাম, এই যে এক্সচেঞ্জ লস হইলো আমার এইটা, তাহলে তার এইটা থেকে এটা বাদ দিয়ে আমার এই যে হচ্ছে নেট নেট প্রফিটটা আমার দেখাচ্ছে। আবার যদি কখনো এটা হইতো যে আপনার এই ডলারের দাম বেড়ে গেছে, এই যখন আমি টাকাটা রিসিভ করছি তখন ডলারের দাম বেড়ে গেছে, তখন কি হইতো এটা, তখন হইতো এটা মাইনাস দেখাইতো, এই পিছনে একটা মাইনাস সহ মাইনাস দেখাইতো, মাইনাস মানে হলো আমার গেইন হয়েছে। আর যদি স্বাভাবিকভাবে যেহেতু এক্সপেন্স, যার সেই কারণে এটা স্বাভাবিক অবস্থায় থাকা অবস্থায় আমরা বুঝতেছি যে এটা আমাদের লস, 66.72 ডলার লস হয়েছে। তো এইটা হচ্ছে মূলত হচ্ছে আমাদের ওই আলাদা ডলারে সেলস করার প্রসিডিউর প্লাস আমাদের অ্যাকাউন্টেবিলিটিতে আমাদের এই ধরনের ইফেক্ট তৈরি করে যখন আমরা একাধিক কারেন্সি ব্যবহার করি এবং সেটা ব্যবহার করে আমরা সেলস বা পারচেস করি। তো সেম যদি আমরা এটাকে সেল না করে পারচেস করতাম তাহলে কিন্তু আমাদের এটা আবার প্রফিট হিসেবে দেখাইতো। মানে এখানে উল্টে যেত, কারণ হলো যে তখন যেহেতু আমি যখন সেল করছি, সেল করার পরে পারচেস করছি, পারচেজের পরে পেমেন্ট করব, আচ্ছা ওইটা পেমেন্টের সাথে যেহেতু আমাকে কম পেমেন্ট করতে হইতো না, ডলারের দাম যদি কমে যায় তাহলে তো আমাকে লসই হবে সব ক্ষেত্রেই, আর যদি ডলারের দাম বেড়ে যায় সেক্ষেত্রে আমার লাভ হবে, এইটাই কথা। কারণ এখানে এক্সচেঞ্জ রেটের উপর ডিপেন্ড করতেছে আমি লস করব নাকি লাভ করব। তো মূল বিষয় হলো যে আমরা যখন মাল্টি কারেন্সি ইউজ করব তো আমরা এই বিষয়গুলো আমাদেরকে মূলত মেনটেন করতে হয়, এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হয়। এইটাই ছিল মূলত হচ্ছে আমাদের মাল্টি কারেন্সি। এখন আপনারা চাইলে আরো অনেক বেশি বিল ইনভয়েস এগুলো রেডি করতে পারবেন। আমরা এখান থেকে যদি আমরা যেহেতু এক্সপেন্সের কোনো কিছুতে এখনো আমরা কাজ করি নাই, আমরা এখনো পর্যন্ত মানে সেলস এর বিষয়গুলো নিয়ে আছে, যার কারণে আমরা পারচেজের ওই জায়গাটাতে আমরা এখন যাচ্ছি না, কারণ পারচেজের যে প্রাথমিক বিষয়গুলো আছে সেগুলো আমরা ডিসকাস আগে করব, তারপরে আমরা এখানে পারচেজ দেখিয়ে তারপরে আমাদের ওই হিসাবগুলো যাব। যেহেতু আমরা শুধু সেলস দেখছি এই জন্য সেলস এর বিষয়গুলো আমরা এখানে দেখলাম এবং সেলস এর ইয়াগুলো আমরা এখানে ইয়া করলাম। তো এরপরে আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হলো যে আমরা দেখছি যে ইনভয়েস আমরা কিভাবে করতে পারি। ইনভয়েস আমরা কিভাবে করি, আমরা এখানে মেনুতে যাই, যাওয়ার পরে এখানে আমরা ইনভয়েসে ক্লিক করি। ইনভয়েসে ক্লিক করলে আমাদের এখানে ইনভয়েসের যে অপশনটা আছে এইখানে আমরা একটা একটা করে ইনভয়েস জেনারেট করি। এখন আমার এমন যদি হয় যে ধরেন আপনার যে ক্লায়েন্ট আছে বা যার কাজ আপনি করেন, সে এক্সেলে অনেক 1 বছরের সেল বা 6 মাসের সেল এক্সেলে উঠায় রাখছে, উঠায় রাখার পরে এখন আপনাকে দিল যে তুমি আমার এই সেল গুলাকে একটা একটা করে আমার সেল জেনারেট করে দাও। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা ওই সেল গুলাকে জেনারেট করব, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে কুইক বুকস একটা সুবিধা আছে যে আপনি চাইলে মাল্টি ইনভয়েস, বাল্ক ইনভয়েস যেটাকে বলা হয়, বাল্ক ইনভয়েস ইম্পোর্ট, একসাথে আপনি চাইলে অনেকগুলা ইনভয়েস একটা নির্দিষ্ট ফরম্যাটের আলোকে রেডি করে তারপরে একটা কিছু নিয়ম কানুন আছে সেগুলো ফলো করে আমরা চাইলে বাল্ক ইনভয়েস মানে একসাথে অনেকগুলা ইনভয়েস আমরা ফরম্যাটে রেডি করে আপলোড করে এই কাজটাকে সহজভাবে সমাধান করতে পারি। তো সেই জিনিসটা আমরা একটু দেখবো। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আমরা রিপোর্ট থাকুক অসুবিধা নেই, আমরা এই জায়গা থেকে আমাদেরকে আসতে হবে গিয়ার আইকনে। যখন আমরা বাল্ক ইনভয়েস ইম্পোর্ট করতে চাইবো তখন আমরা এখান থেকে গিয়ার আইকন থেকে আমরা এই জায়গাটাতে আসবে হচ্ছে আমাদের এখানে ইম্পোর্ট ডাটা টুলস এর ভিতরে এই যে ইম্পোর্ট ডাটা আছে। তো এই ইম্পোর্ট ডাটা এইখান থেকে আমরা ইম্পোর্ট করতে পারবো ডাটা। আর এক্সপোর্ট তো জানি যে আমরা এখান থেকে কোনো কিছু ডাউনলোড করতে চাইলে আমরা এক্সপোর্ট করি। তো যেহেতু ইম্পোর্ট ডাটা আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা এখান থেকে যে ডাটা আমরা এখানে কি করব, ইনভয়েস ইম্পোর্ট করব। এখানে আমাদের ইনভয়েস আছে, আমরা এর আগে কিন্তু এই যে ব্যাংক, তারপরে কাস্টমার, সাপ্লায়ারটা আমরা এখনো দেখিনি, আমরা দেখবো, সাপ্লায়ারটাও দেখবো। চার্ট অফ অ্যাকাউন্টস আমরা কিভাবে ইম্পোর্ট করতে পারি সেটা দেখাইছি, তারপর প্রোডাক্ট এন্ড সার্ভিস এটাও আমরা দেখছি। আমরা এখন এই যে ইনভয়েসটা কিভাবে বাল্ক ইনভয়েস আপলোড করব সেটা আমরা দেখবো। তো আমরা এখন এখান থেকে ইনভয়েসে যাচ্ছি, বাল্ক ইনভয়েস ইয়া করার যে জায়গা সেখানে আমরা যাচ্ছি। যাওয়ার পরে তো আমাদের এইখানে কিছু বিষয় আছে। আমাদের প্রথমত যে আপলোড ইউর সিএসভি ফাইল,
মানে হলো যে আমরা যে ফাইলটা আমাদের আপলোড করতে হবে সেটা আমাদের হতে হবে সিএসভি ফাইল, আর এটার একটা টেমপ্লেট, এই যে ডাউনলোড এন্ড এক্সাম্পল, এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে আমরা এইখানে একটা টেমপ্লেট পেয়ে যাব, যেটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে টেমপ্লেট। আমরা যদি এটা ডাবল ক্লিক করি এটা ওপেন হবে, এবং এটা কিন্তু সিএসভি ফরম্যাটেই আছে। এক্সেলটা আর সিএসভিটা একই রকমের। এটা যে সিএসভি ফরম্যাটে আছে, আমরা কিভাবে বুঝলাম যে এটা সিএসভি ফরম্যাটে আছে? এটা তো এক্সেল, এটা তো আপনারা বুঝতেছেন তাই না? তো এক্সেল ডাটা যদি আমরা এখান থেকে ফাইল থেকে সেভ এজে যাই, আমরা সেভ এজ ক্লিক করলাম, আমরা কোন একটা লোকেশনে আমরা সেভই করি, অসুবিধা নেই। এখান থেকে আমরা ধরেন কোথায় যাব, আমরা এখান থেকে ডেস্কটপ থেকে আমাদের যে ফোল্ডারটা আছে আমরা ওই ফোল্ডারে এটাকে সেভ করতেছি। আমরা এখান থেকে আহ এটার ভিতরে স্যাম্পল ডাটা ইনভয়েস, স্যাম্পল ইনভয়েস ইম্পোর্ট টেক্সট এই নামে আছে, আমরা ওয়ানটা বাদ দিয়ে দিই। দিয়ে এখন দেখেন আমরা যে সেভেজে গেছি, সেভেজে যাওয়ার পরে সেভেজ টাইপ এখানে কিন্তু সিএসভি আসছে, ঠিক আছে? তার মানে কি আমরা যেটা ইম্পোর্ট করতেছি এটা কিন্তু সিএসভি ফরম্যাটই আছে। এখন যদি আমরা সেভ করি এই এক্সেলটা, আমাদের সেভ হইলো সিএসভি ফরম্যাটে। এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে এইটার বেসিসে আমাদেরকে, আমাদের যে ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্ট যে ইনভয়েস গুলা দিবে সে তো আমাকে এত গুছাই দিবে না, আমাদেরকে গুছাই নিতে হবে। যে ডাটাগুলো যেখানে আছে সেখান থেকে আমরা প্রপারলি এখানে যদি গুছিয়ে এনে তারপরে ইম্পোর্ট করি তাহলেই কেবলমাত্র আমাদের ডাটা ইম্পোর্ট হবে। তো সেক্ষেত্রে ধরেন আমাদের অনেকগুলা বিষয় আছে, তার মধ্যে যেগুলার আগে আমাদের স্টার চিহ্ন আছে এগুলা কিন্তু, এটা আমরা একটু ডিলিট করে দেই। তার মানে ইনভয়েস নাম্বার এটা কিন্তু আমাকে দিতেই হবে। তারপরে হচ্ছে কাস্টমার নেম, এটা হচ্ছে স্টার, যেই লেখাগুলোর আগেই স্টার চিহ্ন আছে ওগুলা আমাদেরকে অবশ্যই ফিল আপ করতে হবে। ইনভয়েস নেম এটা আমাদের ফিল আপ করতে হবে। তারপরে হচ্ছে আমাদের ইনভয়েস ডেট এটা আমাদের লাগবে। তারপরে হচ্ছে ডিউ ডেট এটা আমাদের লাগবে। তারপর হচ্ছে টার্মস, টার্মস আমরা এখানে টার্মসটা আমরা চাইলে দিতে পারি, চাইলে নাও দিতে পারি, কোনো সমস্যা নাই, যেহেতু এটার আগে মানে স্টার নাই, কিন্তু আমাদের এই কলামটা থাকতে হবে। লোকেশন, যেহেতু আমরা লোকেশন মেনটেন করতেছি আমাদের এখানে লোকেশন দিতে হবে, কারণ আমাদের ইনভয়েসে কিন্তু লোকেশন আছে, তা না হলে এটা ডিফল্ট একটা লোকেশন নিয়ে নেবে, আমাদের লোকেশন দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে মেমো, যদি এটার আগে স্টার নাই, এখানে মেমো নাম্বার, মেমো এটা আমাদের কলাম থাকলে অসুবিধা নাই। তো তারপরে হচ্ছে আইটেম বা প্রোডাক্ট, প্রোডাক্ট তো অবশ্যই লাগবে। তারপরে হচ্ছে প্রোডাক্ট সার্ভিস, কাস্টমার নাম, আইটেম, আইটেম, তারপরে হচ্ছে আইটেম ডেসক্রিপশন, এরপরে হচ্ছে আমাদের কোয়ান্টিটি, কত পিস আমরা এখানে দিচ্ছি কোয়ান্টিটি আমাদের লাগবে। তারপরে হচ্ছে আমাদের আইটেম রেট, রেট আমাদের লাগবে। তারপরে হচ্ছে আমরা এখান থেকে আইটেমের অ্যামাউন্ট, অ্যামাউন্ট লাগবে। তারপরে হচ্ছে আমাদের আইটেম ট্যাক্স কোড কত পার্সেন্ট সেটা আমাদের লাগবে। তারপরে হচ্ছে আমাদের কি লাগবে, এখানে আমাদের আইটেম ট্যাক্স অ্যামাউন্ট, চাইলে আমরা এটা দিতে পারি অথবা এটা আমরা ব্ল্যাঙ্ক রাখতে পারি, তাহলে এই পার্সেন্টেজ দিলে অটো ক্যালকুলেশন করে নিয়ে যাবে। এবং আমাদের কারেন্সি দিতে হবে, কারেন্সি দিয়ে এরপরে হচ্ছে আমাদের এখানে সার্ভিস ডেট, যদি সার্ভিস থাকে সেক্ষেত্রে সার্ভিসের ডেট আমাদেরকে এখানে দিতে হবে। এই বিষয়গুলোকে আমাদের মেইনটেইন করে তারপরে আমাদেরকে একটা রিপোর্ট তৈরি করতে হবে। ধরেন আমরা এইটার বেসিসে আমরা একটা বাল্ক যে ইনভয়েস এটা আমরা একটু রেডি করব। রেডি করার জন্য আমরা ধরেন আমাদের এখানে যে ইয়াগুলা আছে আমাদের, এখানে ধরেন কাস্টমার ছিল, আমরা প্রথমত আমাদের, আমরা একটু দেখি যে আমাদের ইনভয়েস গুলো কি পর্যন্ত আমরা করেছিলাম। তো আমরা এখান থেকে একটু মানে বের হয়ে আসতেছি, আমরা পরবর্তীতে আবার ঢুকবো। আমরা এখান থেকে সেলসে যাচ্ছি, সেলস থেকে আমরা দেখবো যে যে ইনভয়েস গুলো করছিলাম অল সেলসে যাচ্ছি, আমরা সর্বশেষ কত নাম্বার পর্যন্ত ইউজ করছি। তো আমরা এখানে দেখতেছি 108, 9, সর্বশেষ মনে হয় 9 নাম্বার পর্যন্ত ইউজ করছি। তার মানে আমরা 110-এর পর থেকে যে কোনো নাম্বার ইউজ করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা 110 না দিয়ে আমরা
20 থেকে ধরেন শুরু করি, এখানে আমরা 120 দিচ্ছি, 1020 আর কি। এখন এখানে যদি আমরা এখানে আরো কিছু বিষয় আছে, আমরা যদি এখানে কিছু গাইডলাইন আছে, আমরা গাইডলাইনটা আমাদের একটু দেখা দরকার আছে। কারণ হলো যে যখন আমি এই একাধিক বাল্ক ইনভয়েসকে আমরা একবারে ইম্পোর্ট করব, সেক্ষেত্রে আমাকে আরো কিছু নিয়ম কানুন আছে, সেটা আমাদের জানা দরকার। সেক্ষেত্রে আমরা আরেকবার একটু যাচ্ছি, এখান থেকে গিয়ার আইকনে যাচ্ছি, যে গিয়ার আইকন থেকে ইম্পোর্ট ডাটায় যাচ্ছি, ইম্পোর্ট ডাটা থেকে ইনভয়েসে যাচ্ছি। ইনভয়েসে যাওয়ার পরে এই যে আমাদের ইম্পোর্ট গাইড আছে, দেখেন এখানে ইম্পোর্ট গাইডে যদি আমরা একটু ক্লিক করি, ক্লিক করলে আমাদেরকে এখানে কিছু বিষয় দিবে। তার মধ্যে আমাদের এই প্রথম দিকে 4টা কন্ডিশন আছে, আরো অনেক বিষয় আছে, আপনি কি কি করতে পারবেন, কিভাবে করবেন, এটার ডিটেলস এখানে আছে। এটা সময় নিয়ে আপনারা পড়ে নেবেন, কোনো সমস্যা নাই। তা আমরা মেজর যে কথাগুলো আছে সেটা একটু দেখি। সেখানে আমাদের প্রথমত এখানে লিখছে বিফোর ইউ স্টার্ট, শুরুর আগে আমাদের এই জিনিসটা অন্তত জানা দরকার। বলা হচ্ছে যে ইউ ক্যান ইম্পোর্ট ম্যাক্সিমাম অফ 100 ইনভয়েস এট এ টাইম। তার মানে 100টা ইনভয়েস আপনি সর্বোচ্চ একবারে ইম্পোর্ট করতে পারবেন, 100-র উপর ইনভয়েস আপনি করতে পারবেন না। আর হচ্ছে আমার টোটাল রো, সেক্ষেত্রে আমি সর্বোচ্চ নিতে পারবো 1000। তার মানে হলো আপনার যদি ধরেন আপনার প্রত্যেকটা বিলে, একটা বিলে রো মানে একটা রো মানে কিন্তু একটা আইটেম, একটা কাস্টমারের যদি আপনি একটা কাস্টমারের কাছে আপনি যদি 10টা আইটেম বিক্রি করেন তাহলে 10টা রো আপনার হবে। একটা কাস্টমারের কাছে যদি আপনি 15টা আইটেম বিক্রি করেন তাহলে 15টা রো আপনার হচ্ছে। এখন দেখা গেল যে আপনি 100, এখানে বলা হচ্ছে কি ম্যাক্সিমাম 100 ইনভয়েস, 100টা নাম্বার আপনি নিতে পারবেন। এখন দেখা গেল যে আপনি এক একটা কাস্টমারের বা এক একটা ইনভয়েসে আপনার আইটেম হচ্ছে 12 থেকে 15টা, তখন কিন্তু আপনি এই 100 ইনভয়েসও নিতে পারবেন না। যদি এমন হয় যে প্রত্যেকটা বিলে 12-15টা করে আছে, তাহলে 12-15টা করে যদি আপনি 1000-কে ভাগ দেন তাহলে কতটা আপনি ইনভয়েস করতে পারবেন, সেই হিসাব করে আমাদেরকে করতে হবে যে আমি সর্বোচ্চ 100 ইনভয়েস। আর এখানে ধরেন আপনার প্রত্যেকটা বিলের এগেনস্টে একটা আইটেমই আছে, তাহলে আপনার হচ্ছে কি 100টা ইনভয়েসে 100টা রো আপনার তৈরি হচ্ছে। কিন্তু তারপরেও আপনি চাইলে এখানে 1000 রো পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন, বাট যেহেতু আপনাকে নাম্বার 100 পর্যন্ত আপনার হচ্ছে লিমিট, যার কারণে আপনি এই 1000 রো ব্যবহার করতে পারতেছেন না। এখানে হলো মূল কথা হলো এইটা, যে আমাদেরকে সর্বোচ্চ 100 ইনভয়েস আমরা নাম্বার 100 ইনভয়েস নিতে পারবো, তবে সেটা অবশ্যই 1000 রো এর ভিতরে হইতে হবে। 1000 রো এর বেশি হইলে আপনার সেটা 90টা ইনভয়েস হইতে পারে, 70টা ইনভয়েস হইতে পারে, এই আর কি। এইটা হলো প্রথমত কথা। তারপরে বলা হচ্ছে ইউ ক্যান ইম্পোর্ট ইনভয়েস উইথ সিঙ্গল অর মাল্টিপল লাইন, অর্থাৎ এখানে আপনি চাইলে একটা পার্টির এগেনস্টে একটা আপনি আইটেম নিতে পারেন, এটাও পারেন, অথবা মাল্টিপল একটা কাস্টমারের আন্ডারে আপনি 10টা আইটেম 10টা লাইনও আপনি নিতে পারেন, 10টা আইটেমের যে লাইন আছে আলাদা আলাদা সেটাও নিতে পারেন। আমরা ফিজিক্যালি যখন ফিল আপ করবো তখন আর একটু ক্লিয়ারলি বুঝতে পারবো। এরপরে বলা হচ্ছে ইউ ক্যান অলসো ইম্পোর্ট এ লার্জ ভলিউম অফ কাস্টমার্স এন্ড সাপ্লায়ার অর প্রোডাক্টস এন্ড সার্ভিস। এখানে বলা হচ্ছে যে আপনি যে বিষয়গুলো ইম্পোর্ট করবেন, এটা কাস্টমার, এই যে কাস্টমার এন্ড সাপ্লায়ার, আপনার কাস্টমার গুলো ওখানে আছে কিনা এবং আপনার প্রোডাক্ট গুলো আপনার ইম্পোর্ট করা আছে কিনা, এই জিনিসগুলো আপনাকে ইনশিওর করা লাগবে। ঠিক আছে, তো ইনশিওর করার ক্ষেত্রে আপনার প্রোডাক্ট এন্ড সার্ভিস, প্রোডাক্ট এন্ড সার্ভিস তো আমরা জানি যে আমরা কিছু আইটেম আমরা এখানে ইম্পোর্ট করেছিলাম, আমরা যখন ফিজিক্যালি দেখবো আর একটু ক্লিয়ার বুঝবো এগুলো আমাদের ইম্পোর্ট করা আছে কিনা, এগুলো আমাদের চেক করে নিতে হবে। যদি ইম্পোর্ট করা থাকে সেক্ষেত্রে ওখানে কিছু অপশন আছে যেটার মাধ্যমে আমরা যদি আমাদের আগে থেকেই কাস্টমার গুলো রেডি করা থাকে, যে কাস্টমার কাছে আমরা সেল করব, এবং প্রোডাক্ট গুলো যদি আমার এন্ট্রি করা থাকে, সেক্ষেত্রে আমাদের আর কোনো কাজ নাই। আর যদি আমাদের প্রোডাক্ট এন্ট্রি করা না থাকে, কাস্টমার এন্ট্রি করা না থাকে, সেক্ষেত্রে আমাদের আরেকটু কাজ আছে, সেটা আমাদেরকে পরবর্তী সময় দেখাই দিতে হবে। যখন আমরা রেডি করব তখন এটা দেখাবো। তারপরে হচ্ছে আমাদের পরবর্তী ইউ ক্যান নট অ্যাড ডিসকাউন্ট, ক্রেডিট নোটস অর নেগেটিভ অ্যামাউন্ট ইন জেনারেল। তার মানে হচ্ছে যে আপনি এই জায়গাতে যখন আপনি ইম্পোর্ট করবেন তার ভিতরে
এই চারটে বিষয় আপনি অ্যাড করতে পারবেন না। আপনি কোনো ডিসকাউন্ট ব্যবহার করতে পারবেন না, তারপরে হচ্ছে আপনি ক্রেডিট নোট ইস্যু করতে পারবেন না, এবং কোনো জায়গায় নেগেটিভ অ্যামাউন্ট অর্থাৎ কোনো অ্যামাউন্টের আগে মাইনাস চিহ্ন দিয়ে আপনি কোনো কিছু ইম্পোর্ট করতে পারবেন না। এই হলো মোটামুটি চারটা শর্ত। তারপরে আরো যে বিষয়গুলো আছে কি পারবেন কি পারবেন না, সেগুলো আপনারা একটু সময় নিয়ে এগুলো একটু পড়ে নিলে আরো ভালো বুঝতে পারবেন। আমরা এটা ক্লোজ করি। তো এই ছিল আমাদের মূলত গাইডলাইন। এরপরে আমরা সিএসভি ফাইল, যেটা হচ্ছে আমাদের স্যাম্পল ফাইল, সেটা আমরা এখান থেকে ডাউনলোড করলাম। করার পরে এটা আমাদের এই যে এখানে আসলো, আসার পরে ধরেন আমরা এখানে 5টা ইনভয়েস আমরা ধরেন এখানে ইম্পোর্ট করব। তো সেক্ষেত্রে আমাদের আইটেম এই নামগুলো তো আমাদের কাছে এখন নাই। এই নামগুলো তো অটোমেটিক সিস্টেমে কুইক বুকস থেকে আমরা যখন ইম্পোর্ট করছি তখন এই নামগুলো চলে আসছে। তো আমাদের কাছে কি কি নাম আছে সেইগুলো আমরা একটু দেখে আসি। এখানে আমাদের এই যে হচ্ছে কাস্টমার, আমরা এই প্রোডাক্ট এন্ড সার্ভিসটাকে একটু ওপেন রাখি। তারপরে হচ্ছে আমাদের এইখান থেকে কাস্টমার লিস্ট, যেগুলো আমরা এর আগে ইম্পোর্ট করেছিলাম, সেটাকে আমরা একটু ওপেন রাখি। এই দুটো কয়েকটা জিনিস আমরা একটু ওপেন রাখতেছি। তো প্রথমত হলো আমাদের ধরেন কাস্টমার, এরা আমাদের কাছে আছে, ঠিক আছে। তো আমরা এদেরকে প্রথমত এই যে আপনার একে আমরা নিলাম, নিয়ে আমাদের এইখানে যে ঘরটা আছে আমরা এটাকে ফিল আপ করতেছি। আমরা এখানে এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের ইনভয়েস ডেটটা কত হবে, আমরা এখানে ইনভয়েস ডেটটা দিয়ে দিলাম 4 হচ্ছে 15/4/24, এইভাবে ডেটটা আছে। আমরা এইখানে ধরেন দিয়ে দিলাম হচ্ছে 10/1/2024, এই ডেটটা আমরা ইউজ করলাম 10/1/24। এরপরে হচ্ছে ডিউ ডেট, ডিউ ডেটটা আমাদেরকে অবশ্যই দিতে বলছে। তো আমরা এখানে নেটের সাথে ধরেন এখানে নেট 30 যদি আমাদের হয়, তো সেক্ষেত্রে আমাদের এটার সাথে আমরা এক কাজ করতে পারি, এটার সাথে যোগ 30 দিন, এটা আমরা যোগ করে দিই, তাহলে আমাদের এই ডেট আসে। ঠিক আছে, এটা আসলো। আসার পরে আমরা টার্ম সেটে থাকুক লোকেশন, আমাদেরকে লোকেশন দিতে হবে। ধরেন আমরা এটা ইউকে দিয়ে দিলাম। দেওয়ার পরে মেমো, মাই মেমো, এটা আমাদের দরকার নেই আপাতত। তারপরে হচ্ছে আইটেম, আইটেম বা প্রোডাক্ট এর ইয়েটা আমাদের এখানে দিতে হবে। আমরা যেটা আছে এটাকে একটু ডিলিট করে দিই, আর এটা রাখার দরকার নাই। তারপরে ভাইয়া এইগুলো ডেটের ফরম্যাটটা একটু ইয়ে হয়েছে মনে হয়, দেখেন জি ওই ডেটের ফরম্যাটটা মনে হয় চেঞ্জ করতে হবে। আপনি 10/1 দিয়েছেন, তো এখানে 10/31 ওটা হয়ে গেছে। 31/10 উল্টাই গেছে, তাই না? জি জি। এখন এখানে যেহেতু এই ফরম্যাটটা ছিল, তাহলে এটাকে আমরা এই ফরম্যাটে আসতে পারতেছি না। আচ্ছা, তাহলে এক কাজ করতে পারি আমরা এটাকে, আচ্ছা থাকুক, দেখা যাক, দেখি ডেট আচ্ছা, নেয় কিনা, আমরা একটু দেখি। হ্যাঁ, সিএসভি ফাইলে আপনি চেঞ্জ করে দিলেও কিন্তু হবে না। আপনি যদি সেভ দিতে যাবেন তখন ওটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। আপনার কম্পিউটারে যে ফরম্যাট আছে ওই ফরম্যাটে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। এরপরে আমরা এখানে আইটেম নেম, আইটেম আমাদের যেগুলো আছে সেই আইটেম গুলোই আমরা এখানে নেই। আমাদের এটা ছিল হচ্ছে প্রোডাক্ট, ধরেন এখান থেকে আমরা এই 3টে আইটেমটা নিচ্ছি। এখানে নিলাম 3টা। ধরেন এই এই লোকের, এই ব্যক্তি এই 3টে আইটেম ক্রিয়েট নিল, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা এটাকে একটা ঘরে আমরা ফিল আপ করে দিতে পারি, কোনো সমস্যা নাই। এরপরে হচ্ছে আইটেম, আইটেম ডেসক্রিপশন, ডেসক্রিপশন যদি দিতে চাই তাহলে আমরা এটাকে আমরা এখানে ডেসক্রিপশন হিসেবে ইউজ করতে পারি। তারপরে হচ্ছে আমাদের আইটেম কোয়ান্টিটি, তো কোয়ান্টিটি আমরা এখানে যেটা আছে আমরা এখানে চেঞ্জ করে দিই। ধরেন এটা 20 দিলাম, এটা 12 আছে থাকুক, এটা 5 আছে থাকুক, অসুবিধা নেই। এরপরে হচ্ছে আইটেম রেট, তো আমাদের এইখানে রেটটা আমাদের দেখি প্রাইস লিস্টে রেট আছে থাকার কথা। তো আমাদের সেলস প্রাইস হচ্ছে এইটা, এই 3টা আমাদের এইটা।
আইটেম অ্যামাউন্ট, তো আইটেম অ্যামাউন্টটাকে আমরা কোয়ান্টিটির সাথে রেট গুণ দিয়ে দিতে পারি। তারপরে আমরা এটা ধরেন দিয়ে দিলাম, এটিকে থাকলো, অসুবিধা নাই। তারপরে হচ্ছে আমাদের এই যে ট্যাক্স, আইটেম ট্যাক্স, এটা যেহেতু এক্সামটেড থাকতে পারে, তো আমাদের যেটা ধরেন এভাবেই থাকলো, অসুবিধা নেই যেটা আছে, অথবা আমরা এটাকে 15 করে দিতে পারি। তারপরে হচ্ছে আইটেম ট্যাক্স অ্যামাউন্ট, তো ট্যাক্স অ্যামাউন্ট যদি আমরা দিই তাহলে এটাকে আমরা এটার সাথে ইনটু দিয়ে ট্যাক্স অ্যামাউন্টটাকে এখানে গুণ করে দিতে পারি। কারেন্সি, যেহেতু আমরা এখানে কারেন্সি ব্যবহার করতেছি, কারেন্সি অন করছি, অতএব আমাদেরকে কিন্তু এখানে কারেন্সি দেখাই দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে এই পার্টিগুলা, যে পার্টিগুলো আমরা এখানে আছে, এগুলা কিন্তু ইউএসডি তে, আমরা এই কারণে আপাতত এটা ইউএসডি দিয়ে দিচ্ছি। তারপরে যেটা অন্য কারেন্সিতে একটা আমরা সেল করছি, প্রয়োজনে ওইটা আমরা ওই কারেন্সিতে দিয়ে দিব, ইউএসডি তে দিলাম এখানে। এরপরে হচ্ছে আমাদের সার্ভিস ডেট, আমাদের এটা কলাম থাকুক, আমাদের কোনো আপাতত সার্ভিসটা দিচ্ছি না, আমরা এখানে ধরেন এভাবে দিলাম। এবার এইগুলাকে আমরা এখান থেকে অফ করে দিলাম। আমরা চাইলে এগুলাকে এই কলাম গুলাতেও দিয়ে দিতে পারি, অথবা এখানে আমরা রাখতে পারি, সমস্যা নেই। তো এখন এরপরে আমরা এই নাম্বারটা কিন্তু আমাদের এই তিনটে মিলে একই নাম্বার হবে, কারণ একটা বিল, তো এই একটা বিলেই আমার এই তিনটা আইটেম আছে, তো 120 আছে। আচ্ছা, এরপরে আমরা সেকেন্ড আরেকটা আইটেম নেই, আমরা একজন কাস্টমার নিচ্ছি, ধরেন কার্লস পার্গা, একে নিচ্ছি, এটার নামে আমাদের এখানে আরেকটা পার্টি ক্রিয়েট করতেছি। তারপর হচ্ছে ইনভয়েস ডেট, ইনভয়েস ডেটটা আমরা এখানে একই রাখতে পারি অথবা চেঞ্জ করতে পারি, সমস্যা নাই। এখানে আমরা ধরেন 10/1 আছে, তো 20/1 দিয়ে দিলাম। এটা কি ডেটটা ফরম্যাটটা নিচ্ছে না নাকি? এটা ভাই আপনার কম ল্যাপটপে দেখেন, আগে আছে মাস, তারপরে ডে, তারপরে বছর, ওই ফরম্যাটে হয়ে যাবে অটোমেটিক। এটা আপনি ল্যাপটপের এই যে এখানে কর্নারে দেখা যাচ্ছে আপনার। হ্যাঁ, 23/5 মাস আগে জি আছে জি এখানে, এইটা 10 জি, কে মাস। হ্যাঁ হ্যাঁ, এটা মাস হয়ে যাচ্ছে। 10, এটা আপনি যতই চেঞ্জ করে দেন, এই সিএসভি ফাইলে যে সেভ দিবেন ওটা আচ্ছা, চেঞ্জ হয়ে যাবে। এখানে আমরা তাহলে 4 দেই, আর এইটাকে আমরা 4/1, মানে এপ্রিলের 1 তারিখ হচ্ছে, তাই না? জি জি, এটা আমরা 4, ডেটটা দিয়ে দিলাম 10। এখানে আমরা অন্য কিছু আইটেম একটু দিয়ে দেই। এখানে আমাদের আর 3টা আইটেম নেই এখানে। এটা আমরা দিয়ে দিলাম হচ্ছে 21। এই 3টা আইটেমে আমরা এখানে ন্যারেশনে ওইটাই লিখে দিলাম, বাট এটার ইয়াতে লিখলাম। এবারে কোয়ান্টিটি, কোয়ান্টিটি আমরা এখানে 12 দিলাম, 20 দিলাম, 15 দিলাম। আইটেম রেট, রেটটা আমরা এখান থেকে নিয়ে আসি। তারপরে হচ্ছে আমাদের কি আছে, ট্যাক্স, ট্যাক্স আমাদের আর কি ছিল, 10% ছিল, 12% তো ছিল মনে হয় নাকি, 12 আছে কিনা, যেটা আছে সেটা আমাদের দিতে হবে এখানে ট্যাক্সটা। তো ট্যাক্সটা আমরা দেখার জন্য 12% আছে। 12 আছে না? জি আছে। ওকে, 12% দিলাম, এটা আমরা ইউএসডি দিয়ে দিলাম।
সার্ভিসটা আমাদের থাকুক। আচ্ছা, এরপরে আমরা আরেকটা পার্টি এখানে নিব, সেটা হলো যে একটু আগে যে আমরা একটা পার্টি ক্রিয়েট করলাম অন্য ইয়াতে, ওইটা আমরা একটু নিতে চাচ্ছি। এখান থেকে আমরা এটাকে একটু ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে এখানে আমরা এখানে এটা ক্লোজ দেই। সেলফ থেকে আমরা পার্টির নামটা একটা দিচ্ছি, কাস্টমার মিস্টার রবিউল, এটা ছিল আমাদের নাম, তাই না? মিস্টার ROBIUL, মিস্টার রবিউল। এটাকে আমরা দিয়ে দিলাম হচ্ছে 22 নাম্বার। এরপরে আমরা এখানে ডেটটা 4/10, এটা ধরেন আমরা 20 দিয়ে দিলাম। এখানে আমরা ঠিক একইভাবে এটা দিলাম, দেওয়ার পরে এইখানে আমরা হচ্ছে এইটা আমাদের ছিল সিএডি, তাই না? এটা ছিল আমাদের, সরি, এটা হলো কানাডা। এবং এইখানে আইটেম, আমরা আইটেম দিয়ে দিই এখানে। আইটেম এখান থেকে আমরা এই আর দুইটা আইটেম দিয়ে দিলাম। এটা আমরা এখানেও দিয়ে দিচ্ছি। দেন এখানে আমাদের দিতে হবে কোয়ান্টিটি, বিল কোয়ান্টিটি। আমরা এখানে দিলাম 15টা, এখানে দিলাম 10টা। এরপর হচ্ছে প্রাইস, প্রাইস ছিল আমাদের এই এই দুটা। প্রথমটা আমাদের ছিল কি 8 GB, এই দুইটা হবে। এখানে আমরা পার্সেন্ট দিয়ে দিলাম 0, এটা দেখে 0টা আমাদের কি আসে। এখানে কারেন্ট কারেন্সি হলো সিএডি। তো অর্থাৎ এখানে যে বিষয়টা আমাদের বোঝার সেটা হলো যে, তো আমাদের এইভাবে যত পার্টি থাকবে, পার্টিগুলো এখানে থাকবে, বিল নাম্বার গুলো আমরা এই পাশে ব্যবহার করব। এখানে আমরা এই যে এটাও এখানে পরবর্তী ঘরেও আসবে। আমরা চাইলে এগুলাকে কপি করে পরের ঘরে দিয়ে দিতে পারি। এখানে এটাকে কপি করে আমরা এই ঘরে দিয়ে দিতে পারি, এটাকে কপি করে এখানে দিয়ে দিতে পারি। তাহলে এই এই বিল নাম্বারের এগেনস্টে এই ভদ্রলোক একই নাম্বারে বিল ডেট এগুলাতে একই থাকবে, লোকেশন তার ছিল এইটা, এবং এই আইটেম গুলা। এরপরে হচ্ছে আইটেম ডেসক্রিপশন দিলাম, কত কোয়ান্টিটি সেটা, তারপর হচ্ছে রেট, টোটাল ভ্যালু, ট্যাক্স, ডিটেলস যেগুলো আছে আমরা এখানে সব ফিল আপ করলাম। তো এইভাবে কাস্টমার যত তথ্য দিবে সেই তথ্যের ভিত্তিতে মূলত আমাদেরকে এই ফরম্যাটটা সাজানোর পরে আমরা এটাকে সেভ করব। সেভ করে এটা আমরা দেখতেছি লেখা আছে স্যাম্পল ইনভয়েস ইম্পোর্ট টেক্সট এমসি, এই নামে আছে। আমরা এটাকে একটু মানে এটাকে একটু ইয়া করে রাখলাম, রাখার পরে এগুলো আমরা একটু ক্লোজ করে দিই। দেওয়ার পরে এখন আমরা এটাকে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার জন্য আমাদেরকে যেতে হবে ব্রাউজ, এইখানে। এখানে যাওয়ার পরে আমরা চলে যাব আমাদের লোকেশনে, ডেস্কটপ থেকে কুইক ইনফরমেশন, এখান থেকে স্যাম্পল ইনভয়েস ইম্পোর্ট টেক্সট, এইটা এটা হলো সিএসভি, সিএসভি ইয়াতে আছে ফরম্যাটে। এরপরে আমরা এটাকে ওপেন দিলাম। ওপেন দেওয়ার পরে আমাদের এখানে নেক্সট অপশনটা
মানে ভিজিবল হইলে বোঝা গেল যে হ্যাঁ এটা আমাদের অ্যাক্টিভ হয়েছে। এখন এইখানে যে বিষয়টা আসছে সেটা হলো যে অ্যাড নিউ কন্ট্যাক্ট দ্যাট ডাজ নট অলরেডি এক্সিস্ট ইন কুইকবুক। এটা হলো যদি কন্ট্যাক্ট বলতে হচ্ছে আপনার সেলস পারসন, যার কাছে আপনি বিজনেস মানে যে ব্যক্তি বা পার্টির কাছে আপনি সেল করতেছেন, সেই পার্টির নাম যদি আপনার এক্সিস্টিং ইম্পোর্ট করা থাকে আপনার সিস্টেমে, যদি আগে থেকে থাকে, তাহলে আর এইখানে আমাদের টিক দেওয়ার দরকার নেই। আর যদি না থাকে সেক্ষেত্রে আমরা এখানে টিক ইউজ করব। আর সেকেন্ড অপশনটা হচ্ছে আপনার প্রোডাক্ট এবং সার্ভিস। এই আইটেমগুলো যদি আপনার আগে থেকে আপলোড করা থাকে তাহলে আর এটা আমার টিক দেওয়ার দরকার নেই। আর যদি কোনোটা আপলোড করা না থাকে, দেখা গেল আংশিক আছে আংশিক নাই, সেক্ষেত্রে আমরা এটাকে টিক দিব। যেহেতু আমাদের আগে থেকে সবগুলো আছে এই জন্য আমরা এখানে টিক দিচ্ছি না, টিক গুলো তুলে দিচ্ছি, দেওয়ার পরে আমরা নেক্সট অপশন ক্লিক করতেছি। ক্লিক করার পরে অবশ্যই তারা আমাদেরকে এখানে কিছু বিষয় বলছে, ইউ মাস্ট ম্যাপ অল দ্য ম্যান্ডেটরি কুইকবুকস ফাইলস। এখানে আমাদেরকে দেখি আমরা এখানে কি বলা হচ্ছে, সিলেক্ট ডেট ফরম্যাট। আমাদেরকে ডেট ফরম্যাটটা চেঞ্জ করতে বলা হচ্ছে। আমরা ডে মান্থ এবং আমাদের যেটা আমরা দিয়েছিলাম সেটা দিয়েছিলাম হচ্ছে প্রথমে মাস তারপরে তারিখ, তাই না? তার মানে প্রথমে হচ্ছে মান্থ, অর্থাৎ এইটা হবে আমাদের ফরম্যাট। প্রথমত মান্থ, তারপর হচ্ছে ডেট, তারপর হচ্ছে ইয়ার। তো এইখানে আমাদের কি বলছে যে আমাদের সিলেক্ট টেক্সট, এটা টেক্সট অপশনটা ইনক্লুসিভ অথবা এক্সক্লুসিভ অথবা ইনক্লুসিভ, এই অপশনটা আমাদের দিয়ে দিতে হবে ট্যাক্স অ্যামাউন্টের করে। তো আমরা এখানে ইনক্লুসিভ দিয়ে দিলাম। দেওয়ার পরে এইখানে আমাদের এখন মোটামুটি সব ঠিক আছে। থাকার পরে আমরা যদি একটু আর নেক্সট, আমাদের ট্যাক্সটা তো এক্সক্লুসিভ ছিল। এক্সক্লুসিভ ছিল না, তাহলে আমরা এক্সক্লুসিভ দিয়ে দিই। দেওয়ার পরে আমরা এখান থেকে নেক্সট দিচ্ছি। দেওয়ার পরে এইখানে আমাদের এই যে ট্যাক্সের বিষয়টা উল্লেখ করতে হচ্ছে যে প্রথমে 15, 12 এবং 0, এটা যে নামটা, এই নামটা কিন্তু আমরা ঠিকভাবে দিই নাই, ওখানে শুধু আমরা পার্সেন্ট দিয়েছিলাম, যার কারণে আমাদেরকে এখানে 15% হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ট্যাক্স। না, 15% ছিল, হ্যাঁ 15টা ছিল স্ট্যান্ডার্ড ট্যাক্স, তাই না? স্যার গ্রুপ ট্যাক্স ছিল 15। না না, গ্রুপ ট্যাক্স হলো 25। আপনার ট্যাক্স ভ্যাট গ্রুপ ট্যাক্স আমাদের 23, ট্যাক্স গ্রুপ 10। ট্যাক্স হলো 10, তাই না? 10 তার মানে ট্যাক্স নাই আমাদের। যেহেতু 15% কোনটা ছিল খেয়াল আছে? আমরা একটু দেখে আসি, এখান থেকে আমরা ইনভয়েসে যাই, স্যার স্ট্যান্ডার্ডই ছিল 15%। আমরা একটু যাই দেখে আসি। আমাদের যেহেতু খেয়াল নাই সেহেতু আমরা এখানে এসে যদি ইনভয়েস করে এখানে আমাদের ট্যাক্স ক্লিক করি, আমাদের ট্যাক্স 12% হলো স্ট্যান্ডার্ড ট্যাক্স, ঠিক আছে? তাহলে 12% এটা যেটা, এটা হলো স্ট্যান্ডার্ড ট্যাক্স। আর 0 হচ্ছে ট্যাক্স এক্সাম্পটেড, কাস্টম ট্যাক্স। আর 15% হচ্ছে আমাদের ট্যাক্স ভ্যাট, এইটাই আমাদের মূলত ছিল, তাই না? এই যে ট্যাক্স ভ্যাট ছিল মানে, সরি, এইখানে যদি আমরা দেখি এই যে এটা ছিল 15%। এরপরে যদি আমরা নেক্সট দেই, নেক্সট দিলে আমাদেরকে যেটা বলছে, সামথিং নট কোয়াইট রাইট, we cannot import some of your invoice, fix the error below and give it another go। তার মানে হচ্ছে আমাদের এখানে এই যে সিস্টেম, এই আইটেম গুলার মধ্যে কোন একটা ঝামেলা আছে। দিস প্রোডাক্ট সার্ভিস ডাজ নট এক্সিস্ট ইন কুইকবুকস। সে বলতেছে যে আইটেম গুলো আমাদের নাকি ক্রিয়েট করা নাই। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা একটু ব্যাকে যাই, ব্যাকে যাইয়ে এখান থেকে আমরা ব্যাকে যাচ্ছি আবার। আর যাওয়ার পরে এই জায়গাটাতে আমরা টিক দিয়ে আসি, তাহলে হয়তো হয়ে যেতে পারে। নেক্সটে যাচ্ছি, তারপরে এখানে নেক্সট যাচ্ছি, এখান থেকে আমরা দিলাম হচ্ছে এটা 12 হচ্ছে স্ট্যান্ডার্ড ট্যাক্স এবং এইটা হচ্ছে কাস্টম ট্যাক্স। এরপরে যদি আমি নেক্সট দেই, নেক্সট দেওয়ার পরে আমাদের এই যে 5টা যেটা স্টার্ট ইম্পোর্ট দিলাম, এখানে আসলে ওই আইটেম গুলো যদি একটা ধরেন স্পেসও ভিতরে বাকি থাকে, সেক্ষেত্রেও ওই আইটেমটা খুঁজে পায় না, যার কারণে টিক দিয়ে আসলেই এটা নিরাপদ, সহজভাবে এটা ইম্পোর্ট হয়ে যাবে আর কি। আমরা টিক না দেওয়ার কারণে ওইটা ইম্পোর্ট হয় নাই। এরপরে আমরা এখানে ওকে দিলাম, তো আমাদের ইনভয়েস গুলো এখানে
আহ, যেটা বাল্ক ইনভয়েস ইম্পোর্ট সেটা আমাদের হয়ে গেল। তো আমরা এবার একটু সেলসে আসি, আসার পরে অল সেলসে আসি, এবং এইখানে আমাদের এই যে আপনার মিস্টার রবিউল কানাডিয়ান ডলারে আমরা সেল করেছি। তারপরে হচ্ছে আমাদের এই যে কোলাপস কার্লেস পার্গা এর কাছে আমি সেল করেছি। তারপর হচ্ছে কার্লেস পার্গার নামে আহ, দুইটা দেখাচ্ছে নাকি, এটা কি আগে থেকেই ছিল হয়তোবা। নিকোলস ব্রুকস এই মোটামুটি আমাদের যেগুলা মানে আমরা ইম্পোর্ট করেছিলাম, এখানে আমাদের দুইটা আইটেম ছিল। আমরা যদি এটা এডিট ইনভয়েসে যাই, তো ইনভয়েস আমাদেরকে নিয়ে যাবে, এই যে আমাদের ইনভয়েসে দুইটা আইটেমই এখানে আমাদের শো করতেছে। তো এই হলো মোটামুটি আমাদের, যদি আমরা বাল্ক ইনভয়েস ইম্পোর্ট করতে হয় আমাদেরকে আরো অনেক বেশি সিনসিয়ারির সাথে আমাদেরকে এই কাজটা করতে হবে। প্রথমত আমাদেরকে একটু প্র্যাকটিস করে নিতে হবে, বা এটাকে আমরা ঠিকভাবে ফরম্যাটিং করে তারপরে আমাদেরকে আপলোড করতে হবে, তাহলে আমাদের এটা সিস্টেমেটিক আপলোড হয়ে যাবে আর কি। এটা ছিল আমাদের ইম্পোর্ট করার যে সিস্টেম এটা। আর আমরা সেলস এর সাথে অল্প কিছু জিনিস আছে, আজকে শেষ করে দিই, 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, 10-15 মিনিটের ভিতরে। তো আমাদের এইখানে আমরা গিয়ার মেনু থেকে আমরা এখান থেকে যাচ্ছি না, আমরা যাচ্ছি এখান থেকে সেলস থেকে। হ্যাঁ, সেলস থেকে আমরা এখানে কিন্তু ইনভয়েস, রিসিপ্ট, এস্টিমেট, ক্রেডিট নোট, সেলস রিসিপ্ট, রিফান্ড রিসিপ্ট, এই বিষয়গুলো আমরা এখানে দেখেছি। অ্যাড কাস্টমার তো আমরা জানি কাস্টমার কিভাবে অ্যাড করতে হয়, সেটাও আমরা দেখেছি। কিন্তু আমাদের এই দুইটা জিনিস বাকি আছে, একটা হচ্ছে ডিলে ক্রেডিট আর একটা ডিলে চার্জ। ডিলে চার্জ এবং ডিলে ক্রেডিট এই দুইটা জিনিস আমাদের বাকি আছে। তো আমরা চাইলে এখান থেকে ডিলে চার্জ, ডিলে ক্রেডিটটা আমরা করতে পারি। যদি আমরা ডিলে চার্জে ক্লিক করি, তো প্রথমত এটা বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করি। সেটা হলো যে ডিলে চার্জ বলতে যেটা বোঝায় সেটা হলো যে ধরেন যদি কোনো প্রতিষ্ঠান এরকম হয় যে সে আপনার কোনো সার্ভিস নিচ্ছে, সার্ভিসটা সে কন্টিনিউয়াসলি নিচ্ছে, আপনি এখানে ডিলে হিসেবে চার্জ করে রাখবেন। আজকে নিচ্ছে, কালকে নিচ্ছে, পরশু নিচ্ছে, কিন্তু এইটা আপনার কোনো ধরনের কোনো অ্যাকাউন্টিং সিস্টেমে আপনার স্টকে হোক অথবা হচ্ছে অ্যাকাউন্টিং কোনো জায়গায় এটা আপনার চার্জ হিট করবে না। ফাইনালি যখন এটা বিল হবে তখন যে এটা আপনার হিট করবে অ্যাকাউন্টিং এ, অনেকটা কোটেশনের মতেই। তবে এটা এই কারণে ব্যবহার করা হয় যে যদি কোনো প্রতিষ্ঠান আপনার বিজনেস করতে যে এমন হয় যে আপনি কন্টিনিউয়াসলি তাকে মাল দিচ্ছেন, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে মাল দিচ্ছেন, দেওয়ার সময় আপনি একটা ডিলে চার্জটা দিয়ে তাকে সাথে করে দিচ্ছেন। তো তারপরে কয়েকদিন পরে বা 1 মাস পরে একসাথে আপনি সবগুলাকে ইনভয়েসে কনভার্ট করবেন, তো এই ক্ষেত্রে ডিলে চার্জটা ব্যবহার করা হয়। আর ডিলে ক্রেডিটটা হচ্ছে যে যদি কোনো ডিলে চার্জ আপনি দিচ্ছেন তার মধ্যে আবার কোনো কিছু আপনাকে রিটার্ন করে দিছে, সেইটা আপনার ডিলে ক্রেডিটের মাধ্যমে অ্যাডজাস্ট করতে হয়। আর এরপরে সেই ডিলে ক্রেডিটটা বা ডিলে চার্জ যেটা আছে এটাকে আমরা ফাইনালি ইনভয়েসে কনভার্ট করলে আমাদের ওই পার্টির কাছে ইনভয়েস হিসেবে বা বাকি সেল যেটা সেইটা আমাদের এখানে মেনটেন হবে। অনেকটা বলা যায় হচ্ছে আপনার কোটেশনের মতোই এটা, এক ধরনের কোটেশনই, কিন্তু আপনি ডকুমেন্ট দিয়ে তাকে এটা দিয়ে দিচ্ছেন। তো এটা এই প্রসেসে এটা মেনটেন করতে হয়। তো ডিলে চার্জ যদি আমরা ধরেন একটা এখানে ক্রিয়েট করি, আমরা এখান থেকে যে কোনো একটা পার্টি এখান থেকে আমরা যাচ্ছি, আমরা ধরেন যে এই এই ভদ্রলোকের নামেই করতেছি, কয় তারিখে করব সেটা আমরা ডেট দিয়ে দিচ্ছি। আমরা এপ্রিলের ধরেন দিয়ে দিচ্ছি 25 তারিখ বা 20 তারিখ দিলাম। দেওয়ার পরে ডিলে চার্জের নাম্বারটা আলাদা পড়বে। এখানে যেহেতু আমরা ওই যে লোকেশন টোকেশন এগুলো দেওয়া আগের থেকেই আছে, যার কারণে এখানে আমাদের শো করবে। তো আমরা যে কোনোটা আমাদের দিলাম, দেওয়ার পরে আমরা এখানে যে কোনো একটা চার্জ করে দিচ্ছি ধরেন। তো এখানে আমরা এটাকে দিলাম, অথবা আমরা কিছু সার্ভিস এখানে অ্যাড করতে পারি। আমাদের যেগুলো সার্ভিস আছে আমরা এখানে দেখতে পারবো। এই যে সার্ভিস আছে, সার্ভিস ধরেন এটা আমরা হোম কেয়ার হেলথ সার্ভিস, এটা 1 সপ্তাহে ধরেন 7 দিন দিছে, আমি 7 লিখে দিলাম। দেওয়ার পরে এখানে আমাদেরকে অবশ্যই ট্যাক্সের বিষয়টা উল্লেখ করতে হবে, এবং ক্লাস এখানে সার্ভিস নামে আমরা একটা ক্লাস অ্যাড করতে পারি। এখানে সার্ভিস নামে আলাদা রাখলাম যাতে সার্ভিসের আলাদা ট্র্যাকিং করার সুযোগ থাকে। আর কোনো সার্ভিস কি আমাদের আছে কিনা আমরা একটু দেখি। তো আছে মেবি, এখানে আরেকটা আছে।
তো এটা আমরা দিলাম ধরেন 7টা। আচ্ছা, আমরা এটা আপাতত একটাই রাখি, রেখে তো তারপরে এটাকে আমরা এখান থেকে 7 নিউ অথবা 7 ক্লোজ দিয়ে দিই আমরা। এখন আমাদের এটা কিন্তু একটা মানে ডিলে চার্জ একটা এখানে তৈরি হলো। তো আমাদের এখানে যদি আমরা সেলসে আসি, তো সেক্ষেত্রে আমাদের এখানে সম্ভবত এটা শো করবে না, কারণ হলো যে এটা লাস্ট 12 মান্থে আমরা দিছি, কারণ এটা আমাদের ইনভয়েসে নাই, এটা আমাদের কোনো জায়গায় হিট করে নাই, ঠিক আছে। এখন এইটাকে আমরা যদি এবার যদি আমরা ডিলে ক্রেডিট যেটা সেটা আমরা মেনটেন করি, তো সেক্ষেত্রে আমাদের আবারও এখানে যেতে হবে, যাওয়ার পরে এখান থেকে আমরা এটার আসলে তেমন কোনো ব্যবহার নাই, যদি ইন কেস অফ কোনো কেউ থাকে সেক্ষেত্রে আমাদেরকে এটা ব্যবহার করতে হবে। এরপরে ডিলে ক্রেডিটে আসলাম, আসার পরে ওই পার্টির কাছেই কিন্তু আমাদেরকে যেতে হবে। আমরা সেই কার নামে আমরা করেছিলাম তিন নাম্বারটা ছিল, জি 3 নাম্বারটা ছিল, 3 নাম্বার। হ্যাঁ বুঝছি, একবার তো এখানে আসার কথা ছিল। আচ্ছা, তারপর ডিলের ডেটটা আমরা এখানে ধরেন 30 তারিখ দিলাম। ডিলে নাম্বার এখানে আমরা, আচ্ছা আমরা একটু ওইটা ওপেন করে আসি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমরা এখানে নো করতেছি। আচ্ছা, আমরা একটু দেখি, আমরা এখানে কাস্টমারে যাচ্ছি, কাস্টমার থেকে আমরা এখানে আহ এইটাই তো মনে হয়েছিল, তাই না? এইটাই ছিল আমাদের, আমরা এটাকে একটু কপি করি, ডুপ্লিকেট করলাম। এটা আমরা কেটে দিয়ে এখান থেকে আমরা ডিলে ক্রেডিটে যাচ্ছি। এবার আমরা একটু দেখি, ফ্যাশন আদন এটাই ছিল আমাদের পার্টি, ঠিক বলছেন, এটাই ছিল। এরপর এটা আমরা ডেটের লাস্টে দিলাম, দেওয়ার পরে সার্ভিস দিছিলাম আমরা কি, এখানে দিয়েছিলাম হচ্ছে কেয়ার ফ্রম হেলথ কেয়ার, মনে হয় এটা এরকম একটা কিছু ছিল। এখানে ক্লিক করতেছি, এটা একটা সার্ভিস ছিল, ধরেন একদিন আমরা ক্রেডিট করে দিলাম একটা। এখানে ছিল ধরেন 7টা, তার মধ্যে দিয়ে একটা কোনো কারণে মিস্টেক হয়েছে, বাদ হয়েছে, সেই কারণে আমরা এটাকে একটা আমার বাদ হয়েছে, সেটা আমরা এটা দিলাম। দেওয়ার পরে আমাদের যে ট্যাক্স যেটা ছিল সেটা আমরা এখানে ছিল, এবং এখানে আমাদের ছিল হলো সার্ভিস। দেওয়ার পরে আমরা এটা ক্লিয়ার করে আমরা এখানে সেভ এন্ড ক্লোজ করে দিলাম। এখন আমাদের এইখানে আমাদের এটা, এরপরে যখন ধরেন যে এইটা এভাবে মেনটেন করতে করতে একটা পর্যায়ে এটাকে আমাদের বিলে কনভার্ট করতে হবে, তার আগ পর্যন্ত আমাদের কোনো অ্যাকাউন্টিং এ হিট করবে না। তো সেক্ষেত্রে আমরা পরবর্তী সময় আমরা যদি এখান থেকে আবার সেলস থেকে কাস্টমারে যাই, তো আমরা এখানে দেখতে পারবো যে ওনার যেটা আছে সেটা আমরা এখানে, এটাই মনে হয় হ্যাঁ এইটাই। এইটাকে আমরা চাইলে এখান থেকে এডিট করতে পারি, এডিট আমাদের দরকার নেই, আমরা এখান থেকে ব্যাকে যাচ্ছি। এখন আমরা যেটা করতে পারি সেটা হলো এইটাকে আমরা ইনভয়েসে কনভার্ট করতে পারি, যে আমরা যদি এখান থেকে ইনভয়েস ক্রিয়েট ইনভয়েসে আসি, ইনভয়েসে আসলে এখন আমাদের এই জায়গাটাতে এইখানে আমাদের অ্যাড করতে হবে। আমাদের প্রথমটা এখানে যদি আমরা এটাকে অ্যাড করি এবং
এই যে ক্রেডিট যেটা সেটাকেও আমরা যদি অ্যাড করি তো আমাদের এই যে টোটালটার হিসাব এখানে চলে আসলো। কি কি আসলো? নাম্বার 1 হচ্ছে প্রথমত আমাদের 7 দিন ছিল বা 7টা সার্ভিস ছিল, পরবর্তীতে একটা আমরা ক্রেডিট করছি, এরপরে আমাদের এখন 6টার বিলটা এখানে হবে। তো এখন 7 ক্লোজ দিলে এই ভদ্রলোকের নামে আমার 6 দিনের যে একটা বিল এটা ফাইনালি হয়ে যাবে। তো এই হলো মূলত এটার বিষয়। এরপরে আমরা যদি সে পেমেন্ট করে আমরা এখান থেকে পেমেন্ট রিসিভ করলে আমাদের ঝামেলা ইয়া হয়ে যাবে। এই যে এখান থেকে যদি সে পেমেন্ট করে দেয়, পরবর্তীতে রিসিভ পেমেন্ট এখানে ক্লিক করলে আমরা কোন ব্যাংকে রিসিভ করব সেটা দেখাই দিলে ওর ব্যালেন্স আমাদের কাছে 0 হয়ে যাবে। তো এইটুকুই ছিল মূলত হচ্ছে আমাদের যে ডিলে চার্জ এবং ডিলে ক্রেডিটের বিষয়। আশা করি মোটামুটি আপনারা বুঝতে পারছেন। তো আজকের একটা ক্লাসে স্যার এস্টিমেটের মতো নাকি? এটা অন কাইন্ড অফ এস্টিমেটের মতোই, হ্যাঁ, কিন্তু এটা বোঝায় এইটা যে আপনার কোনো কারণে আপনার ধরেন যে কন্টিনিউয়াসলি কোনো পার্টি আপনার থেকে প্রোডাক্ট নিচ্ছে বা সার্ভিস নিচ্ছে, তো সার্ভিস নিতেছে আর সে বলতেছে যে আমার একটা নির্দিষ্ট সময় পরে তুমি বিল করবা। তো কোটেশন দিয়ে ওটা করা যায়, ঠিক আছে, কোটেশনের মতোই, বাট এইটা অনেকটা আপনি নিশ্চিত ভাবে যে সে এটা নিচ্ছে। যেমন আপনার কোটেশনে কিন্তু কোনো রিটার্ন সিস্টেম নাই। কোটেশন আপনি করতেছেন, কোটেশন থেকে আপনার রিটার্ন করার কোনো প্রয়োজন থাকে না। কিন্তু ডিলে চার্জের মাধ্যমে চাইলে আপনি যেটা সে কন্টিনিউসলি নিচ্ছে, নেওয়ার পরে যদি কোনো কিছু রিটার্ন থাকে সেটাও রিটার্নও আপনি মেনটেন করতে পারবেন, ফাইনালি আপনি বিল করবেন। এই হলো আপনার ডিলে চার্জ এবং ডিলে ক্রেডিটের বিষয়। আর যদি এটা আপনি ইয়া করতেন, আপনি যদি কোটেশন করতেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কোটেশনের মানে এইটা হচ্ছে অনেকটা কনফার্ম আপনার বিজনেস হচ্ছে, বাট আপনি চাচ্ছেন যে একটা নির্দিষ্ট সময় পরে বিল হবে, ঠিক আছে, এইটার জন্য আপনি ডিলে চার্জের মাধ্যমে এটা করা যায়। মানে আর সেল হয়ে গেছে কিন্তু টাকাটা পরে পাবো, মানে টাকা তো প্রোডাক্ট আপনি আমি দিয়ে পরেই দিচ্ছি। পাবেন, সেটা ঠিক আছে, টাকার বিষয়টা আরো পরে। কিন্তু সেল হয়ে গেছে কিন্তু বিল হয় নাই, বিলটা পেন্ডিং থাকতেছে। বিলটা আপনার তাদের বক্তব্য এরকম হইতে পারে যে আমি তো দিচ্ছি, তো কোনো সময় চেঞ্জ হচ্ছে, কোনো সময় পরিবর্তন করা লাগতেছে, তাহলে মাস শেষে যাই তুমি আমাকে বিলটা দিবা যে টোটাল আমি কত নিছি আর কত রিটার্ন দিছি, এখন ফাইনালি বিলটা কত হচ্ছে। তো অনেক দিনেরটা আপনি একসাথে বিলটা আর কি নিয়ে আসতে পারেন। এই হলো বিষয়। অ্যাড করে করে যে রাইট সাইডে যে অ্যাড অপশন ছিল, আপনি সবগুলা বিল মানে ক্রেডিট বিল যেটা ডিলে বিল, ওই বিলগুলাকে আপনি অ্যাড করে করে যেটা যেটা বিল করবেন সেটা আপনি বিল কনফার্ম করলেই আপনার বিল হয়ে যাবে আর কি। বুঝতে আর পারছি। এর ক্ষেত্রে অবশ্য কোনো রিটার্নের বিষয় থাকে না। জি বলেন, অসুবিধা নেই। না স্যার, বুঝতে পারছি বিষয়টা। আচ্ছা আচ্ছা, ওকে, জি। এটার ব্যবহার খুবই কম, হ্যাঁ, এটার ব্যবহার খুবই কম। যেহেতু সিস্টেম এখানে আছে এই কারণে আমরা একটু দেখাই দিলাম। প্রয়োজনে এটা আপনার ব্যবহার করা যাবে। যদি এটার ব্যবহার বেশি থাকে তখন আপনি করতে করতে আবার এটার বিষয়গুলা বোঝাটা বেশি সহজ হয়ে যায় আর কি। আচ্ছা, আরেকজন হ্যান্ড রাইজ করছেন, আপনার কি কিছু বলার আছে? আব্দুল লিমন ভাই। এটা মনে হয় এমনি হ্যান্ড রাইজ হয়েছে। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আজকে মনে হয় ক্লাস এখানে কে বলছিলেন যে 7 নাম্বার ক্লাস পাচ্ছেন না? ক্লাস তো ছিল ভিতরে, এখানে মনে হয় জয়েন স্যার আমি করছেন, পাইনি গতকালকে স্যার। পরে আবার দিছি, পরে পাইছেন? হ্যাঁ, পরে পাইছি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে, ক্লোজ করে দিচ্ছি আমরা।